প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদ আছো। গত ক্লাসে আমরা বাংলা বানানের একটি নিয়ম পড়েছিলাম, সেটি ছিল তৎসম শব্দের বাংলা বানানের নিয়ম। আজকে আমরা যেটি পড়ব সেটি হচ্ছে অতৎসম শব্দের বাংলা বানানের নিয়ম। আসো আগে জেনে নিই অতৎসম শব্দটার অর্থ কী। ঠিক আছে, গত ক্লাসে যখন তৎসম শব্দের বানান পড়িয়েছিলাম তখন বলেছিলাম তৎসম শব্দটার অর্থ কি। তৎসম শব্দের অর্থ হচ্ছে তার সমান, অর্থাৎ সংস্কৃতে সমান। আর অতৎসম শব্দের অর্থ হচ্ছে যা তৎসম নয়, অর্থাৎ যা সংস্কৃত নয়। তাহলে সংস্কৃত নয় এমন শব্দ কি কি আছে? তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র, এই ধরনের যে শব্দগুলো আছে সেগুলো হচ্ছে অতৎসম শব্দ। মনে করো সংস্কৃত শব্দে যেটাকে চন্দ্র বলা হতো, তদ্ভব শব্দে এসে মানে যেখানে সংস্কৃতটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে, সেটা ওখানে এসে হয় চাঁদ। যেটা চন্দ্র ছিল সেটা হয়ে যাচ্ছে চাঁদ। আবার দেশি শব্দ দেখো, যেগুলো আমাদের একেবারে দেশীয় কিছু শব্দ সেগুলোকে বলা হয় দেশি শব্দ। মনে করো চুলা, কুলা, তোমরা এগুলো পড়েছো হয়তো 9-10-এ থাকতে। এরপর আসো বিদেশি শব্দ, যেসব শব্দ আমাদের বাংলা ভাষায় বিদেশি কিছু ভাষা থেকে এসেছে এবং আমাদের বাংলা ভাষার সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে, এগুলোকে বলা হচ্ছে বিদেশি শব্দ। মনে করো চেয়ার, টেবিল, আমরা কি বাংলা বলছি? চেয়ারে বাংলা বলছি? যে কেদারা বলছি? বলছি না, আমরা চেয়ারে বলি, টেবিল বলি। ঠিক আছে, এরপর মিশ্র শব্দ আছে কিছু। মিশ্র শব্দ হচ্ছে দুটো ভাষার শব্দ একসাথে মিলিত হয়ে যে শব্দগুলো গঠিত হয়েছে সেগুলোকে বলা হচ্ছে কি মিশ্র শব্দ। ঠিক আছে, মনে করো হাট বাজার, ঘর দুয়ার, ঠিক আছে, এরপরে ডাক্তারখানা, এরকম কিছু শব্দ আছে যেগুলো দুটো ভাষা থেকে শব্দগুলো এসেছে এবং একসাথে হয়ে আমাদের বাংলা ভাষায় সংযুক্ত হয়েছে। এই ধরনের যে শব্দগুলো আছে সেগুলোকে বলা হয় অতৎসম শব্দ, যেগুলো সরাসরি সংস্কৃত থেকে আসেনি এবং বিভিন্ন উপায়ে আমাদের বাংলা ভাষায় এসেছে, সেগুলোকে বলা হচ্ছে অতৎসম শব্দ। ঠিক আছে, আসো এবার আমরা বাংলা বানানের নিয়ম থেকে অতৎসম শব্দের বাংলা বানানের 5টি নিয়ম শিখে নিই। প্রশ্নটা কিভাবে আসবে আগে একটু খেয়াল করো। প্রশ্নটা আসবে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে অতৎসম শব্দের বাংলা বানানের 5টি নিয়ম লিখো। আমি আবারও বলছি, বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে অতৎসম শব্দের বাংলা বানানের 5টি নিয়ম লিখো। এভাবে তোমাদের প্রশ্নটা থাকবে আর তোমাদেরকে উপরে লিখতে হবে যে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে অতৎসম শব্দের বাংলা বানানের 5টি নিয়ম নিম্নে দেওয়া হলো বা নিম্নে তুলে ধরা হলো। এরকম করে লাইনটা লিখলে একটু সুন্দর লাগে। ঠিক আছে, মনে করো তুমি যদি সরাসরি পয়েন্টে চলে যাও, তাহলে দেখতে কেমন একটা খারাপ লাগে না? মানে প্রত্যেকটা বিষয়ে একটা সৌন্দর্য আছে। সেই সৌন্দর্যের জন্য যে তোমাকে যে কথাটা বলা হয়েছে সেটা তুমি কিভাবে আসবে। মনে করো কোথাও গেলে, তোমার কোথাও একটা পরীক্ষা ইন্টারভিউ দিতে গেলে তোমাকে জিজ্ঞেস করা হলো তোমার নাম কি। সাপোজ তোমার নাম হচ্ছে রোকসানা ইয়াসমিন। তো তুমি বললে, সরাসরি বলে দিলে রোকসানা ইয়াসমিন, তাহলে কি শব্দটা শুনতে ভালো লাগবে? লাগবে না। তুমি যদি তখন বলো যে আমার নাম হচ্ছে রোকসানা ইয়াসমিন, তাহলে শুনতে অনেকটা স্মার্ট লাগে, ভালো লাগে। ঠিক আছে, ঠিক সেরকমই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রেও একটু সৌন্দর্য মেনটেন করলে সব কিছুই ভালো লাগে। ঠিক আছে, তো যখন তোমাকে বলা হবে যে এভাবে 5টি নিয়ম লিখো, তো তুমি লিখবে কি যে 5টি নিয়ম নিম্নে দেওয়া হলো। ঠিক আছে, আসো এবার আমরা ওই 5টি নিয়ম সম্পর্কে একটু জানি। 1 নাম্বার যে নিয়মটা আছে সেটা কি আছে দেখো, সকল অতৎসম অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র শব্দে, আমি একটু আগে বলেছি কোনটা কিরকম হয়। অতৎসম শব্দটার অর্থ হচ্ছে তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র শব্দে। ঠিক আছে, মানে এগুলো হচ্ছে অতৎসম শব্দ। কেবল হ্রস্ব ই এবং হ্রস্ব উ
এবং এদের কার চিহ্ন, এই যে রস্ব ই এর কার চিহ্ন হচ্ছে রস্ব ইকার, এবং রস্ব উ এর কার চিহ্ন হচ্ছে রস্ব উকার। ঠিক আছে, রস্ব ই এর কার চিহ্ন রস্ব ইকার, রস্ব উ এর কার চিহ্ন রস্ব উকার ব্যবহৃত হবে। যেমন গাড়ি, বাড়ি, শাড়ি, মূলো। ঠিক আছে, এভাবে আরো অনেক কিছুই হয়। ঠিক আছে, চুরি, হ্যাঁ, এরকম অনেক শব্দ আছে যে শব্দগুলোতে আমরা দীর্ঘ বর্ণগুলোকে বাদ দিয়ে, দীর্ঘ ইকার বা দীর্ঘ স্বরকে বাদ দিয়ে আমরা রস্ব স্বরে লিখব। যেমন রস্ব ইকার, রস্ব উকারে এগুলো লেখা হয়েছে। যেমন বাড়ির শব্দটা আমরা যখন ছোট ছিলাম বা আমরা যখন প্রাইমারি লেভেলে ছিলাম, আমাদের সময়ে বাড়ির শব্দের বানানটা লেখা হতো এভাবে, বয়াকার বা ঢ শূন্য দীর্ঘ ইকার। ঠিক আছে, বা গাড়ি, গাড়ি শব্দটা লেখা হতো গয়াকার দীর্ঘ ঢ দীর্ঘ ইকার, ঢ শূন্য দীর্ঘ ইকার। ঠিক আছে, এভাবে দীর্ঘ ইকার দিয়ে লেখা হতো। তা এখন এই দীর্ঘ বর্ণ স্বরগুলোকে বাদ দিয়ে এখন লেখা হচ্ছে রস্ব স্বর দিয়ে। এই যে বাড়ি বানানের রস্ব ইকার হয়েছে, গাড়ি বানানের রস্ব ইকার হয়েছে। ঠিক আছে, এভাবে লেখা হবে। ঠিক আছে, এরপর আসো 2 নাম্বার যে নিয়মটা আছে সেটিতে পদাশ্রিত নির্দেশকটিতে রস্ব ইকার হবে। তাহলে আমরা প্রথমে আসি পদাশ্রিত নির্দেশক শব্দটা দ্বারা কি বোঝাচ্ছে। পদাশ্রিত নির্দেশক, তোমরা হয়তো কেউ কেউ এটার সাথে পরিচিত থাকবে, আবার কেউ কেউ এটার সাথে পরিচিত নেই শব্দটার সাথে একেবারেই। তারপর আমি একটু বলছি, ইংরেজিতে তোমরা ডেফিনিট আর্টিকেল বি পড়ে থাকো না, সেই নির্দিষ্টতা জ্ঞাপক যে শব্দটা একটা পদের শেষে বসে, হ্যাঁ, নির্দিষ্টতা বোঝাবে, তাকে আমরা পদাশ্রিত নির্দেশক বলি। হ্যাঁ, আমি আর একটু ক্লিয়ার করে বলছি, একটা শব্দ বা একটা পদের পরে অন্য একটা অব্যয় সূচক বা প্রত্যয় সূচক একটা শব্দ যুক্ত হয়ে ওই শব্দের নির্দিষ্টতা জ্ঞাপন করলে তাকে আমরা পদাশ্রিত নির্দেশক বলে থাকি, যেটাকে তোমরা ইংরেজিতে ডেফিনিট আর্টিকেল বলে থাকো। মানে দি শব্দ যেটা আছে সেটাই হচ্ছে বাংলায় হচ্ছে পদাশ্রিত নির্দেশক। ঠিক আছে, এই পদাশ্রিত নির্দেশক যে শব্দগুলো থাকবে সেখানে টি, এই যে টি শব্দ যেটি আছে, এই টিতে রস্ব ইকার ব্যবহৃত হবে। যেমন ছেলেটি, মেয়েটি, বইটি, লোকটি। ঠিক আছে, হ্যাঁ, ইত্যাদি। এরপর আসো 3 নাম্বার যে নিয়মটি আছে সেটিতে ইংরেজি ও ইংরেজির মাধ্যমে আগত, ইংরেজি থেকে এবং ইংরেজির মাধ্যমে যে শব্দগুলো আমাদের ভাষায় সংযুক্ত হয়েছে, আগত বিদেশি এস ধ্বনির জন্য। আমি আগে বিষয়টা বলি, তারপর তোমরা বুঝতে পারবে। হয়তো তোমাদের একটু জটিল লাগছে এখন, হ্যাঁ, কিন্তু বলা হয়ে গেলে উদাহরণ যখন তোমরা দেখবে তখন দেখবে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে। ইংরেজি ও ইংরেজির মাধ্যমে আগত বিদেশি এস ধ্বনির জন্য, হ্যাঁ, দন্তস্ব ব্যবহৃত হবে। যে শব্দের উচ্চারণে এস ধ্বনির মতো আসবে সেই ক্ষেত্রে দন্তস্ব ব্যবহৃত হবে। এবং যেখানে এস এইস, এস আই ও এন, এস এস আই ও এন, টি আই ও এন, মানে শন জাতীয় কোনো শব্দের উচ্চারণ আসবে, সেই শব্দের ক্ষেত্রে প্রভৃতি বর্ণ, গুচ্ছ বা ধ্বনির জন্য তালবস্য ব্যবহৃত হবে। ঠিক আছে, আবারও দেখো, ইংরেজি ও ইংরেজির মাধ্যমে আগত এস ধ্বনির জন্য ব্যবহৃত হবে দন্তস্ব, এবং এস এইচ, এস আই ও এন, এস এস আই ও এন, টি আই ও এন, হ্যাঁ, এগুলো তোমরা বুঝতে পারছো, নিজেরা দেখলেই বুঝতে পারবে। প্রবৃত্তি বর্ণগুচ্ছ বা ধ্বনির জন্য তালবস্য ব্যবহৃত হবে। যেমন পাসপোর্ট, পাসপোর্ট, এই যে এখানে দন্তস্ব ব্যবহৃত হয়েছে। বাস, ঠিক আছে, কি ব্যবহার হয়েছে, দন্তস্ব ব্যবহৃত হয়েছে। এরপর আছে টেলিভিশন, স্টেশন, ভিশন, ভিশন, এই যে শন শব্দটা আসছে সেজন্য হয়েছে কি তালবাস্য। আবার স্টেশন শব্দে কি আসছে, ওই যে শন শব্দটা আসছে তাই হয়েছে কি তালবাস্য। যেমন স্টেশন, ঠিক আছে, কোন শব্দটা আসে, শন শব্দটা আসে, তাই হচ্ছে তালবাস্য। ঠিক আছে, এভাবে তোমরা শব্দগুলো দেখলেই বুঝতে পারবে যে উদাহরণ দেখে তোমাদের নিয়মটা অবশ্যই মনে থাকবে। উদাহরণগুলো একটু বোঝার চেষ্টা করবে, তাহলে দেখবে তুমি নিয়মটা ইজিলি তোমার মাথায় চলে আসছে।
তোমরা যদি উদাহরণগুলো মনে রাখো, যেমন এখানে তুমি ছেলেটি, মেয়েটি, বইটি উদাহরণ মনে করলে তুমি বুঝতে পারবে কি এটা পদাশ্রিত নির্দেশকের মধ্যে পড়েছিল। আবার মনে করো পাসপোর্ট, বাস, টেলিভিশন, এই ধরনের উদাহরণগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে দেখবে এই নিয়মটাও তোমার মাথায় চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এবার আসি আমরা 4 নম্বর নিয়ম। দেখো 4 নম্বর নিয়ম, 4 নম্বর নিয়মে আসি। অতৎসম শব্দের বানানে মূর্ধন্য ন ব্যবহার করা হবে না। ঠিক আছে, দন্তন্য এবং মূর্ধন্য নয়ের মধ্যে মূর্ধন্য নয়ের ব্যবহারটা সাধারণত সংস্কৃত শব্দে বেশি হয়ে থাকে এবং অতৎসম শব্দের ক্ষেত্রে মূর্ধন্য নয়ের কোনো ব্যবহার হবে না। যেমন ইরান, কোরআন, হর্ন। হর্ন শব্দটা রাস্তার মধ্যে আমরা প্রায় সময় লেখা দেখি। ঠিক আছে, কিছু কিছু জায়গায় দেখবে হর্ন শব্দের এখানে হর্ন বাজানো নিষেধ এভাবে লিখে থাকে না? হ্যাঁ, অনেক সময় দেখবে ওই হর্নটা মূর্ধন্য ন দিয়ে লিখেছে। ঠিক আছে, যেখানে মূর্ধন্য ন লেখা থাকে সেটাই বুঝে নেবে কি ভুল লেখা আছে। হর্ন শব্দের বানান হ দন্তন্য আর রেফ হবে। ঠিক আছে, তারপর আসো 5 নম্বর যে নিয়মটা আছে। 5 নম্বর নিয়মে যে সব প্রশ্নবাচক বাক্যের উত্তর হ্যাঁ বা না হবে সেসব বাক্যে ব্যবহৃত কি হ্রস্ব ইকার দিয়ে লেখা হবে। কিছু বুঝেছো? বুঝতে পারোনি হয়তো, আমি একটু ক্লিয়ার করে তোমাদেরকে বুঝিয়ে দিই। যেসব প্রশ্নবাচক বাক্যের উত্তর হ্যাঁ বা না হবে মানে কিরকম, দেখো তোমাকে যদি কোনো প্রশ্ন করা হয় যে তুমি কি আজকে কলেজে যাবে, তুমি উত্তরে কি বলবে? তুমি যদি যাও তাহলে বলবে তুমি হ্যাঁ যাব, বা তুমি যদি না যাও তাহলে বলবে কি না যাব না, এরকম উত্তরটা আসবে না? ঠিক আছে, এখন যদি হ্যাঁ বা না হয় তুমি কি কলেজে যাবে, এই যে এখানে কি যে শব্দটি ব্যবহার করা হয়েছে, এখন সেই কিটা লেখা হবে হ্রস্ব স্বর দিয়ে, মানে হ্রস্ব ইকার দিয়ে লেখা হবে। আবার যদি মনে করো যে তোমাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কিভাবে কলেজে যাবে, ঠিক আছে, তাহলে তোমাকে বর্ণনার করে উত্তরটা দিতে হবে। তুমি কি সরাসরি হ্যাঁ বা না উত্তর দিলে উত্তরটা আসবে? যে তুমি কিভাবে কলেজে যাবে, হ্যাঁ কলেজে যাব, তাহলে কি উত্তরটা মিলবে? মিলবে না। তোমাকে বলতে হবে যে আমি হেঁটে কলেজে যাব বা গাড়িতে করে কলেজে যাব, এভাবে বর্ণনা দিয়ে তোমাকে উত্তরটা দিতে হবে, তাই না? তো এই ক্ষেত্রে যে কিটা ব্যবহৃত হয়েছে যে তুমি কিভাবে কলেজে যাবে, সেই কিটা দীর্ঘ ইকার দিয়ে লেখা হয়। ঠিক আছে, যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা না আসবে সে প্রশ্নের উত্তরে কি যেটা ব্যবহৃত হবে, সেই প্রশ্নের ক্ষেত্রে যে কি ব্যবহৃত হবে সেই কিটা হ্রস্ব ইকার দিয়ে লেখা হবে। আবার যেটা বর্ণনার্থকভাবে উত্তর আসবে সেই কিটা দীর্ঘ ইকার দিয়ে লেখা হবে। মনে করো তোমাদের যে প্রশ্নগুলো করা হয়, আমরা যে প্রশ্ন করি তোমাদেরকে, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখবে কি বাচক যে প্রশ্নগুলো থাকে তোমাদের সেগুলো দীর্ঘ ইকার দিয়ে লেখা থাকে, কারণ ওটা তোমাকে বর্ণনা করে উত্তরটা দিতে হবে, তাই কিটা দীর্ঘ ইকার দিয়ে লেখা থাকে। ঠিক আছে, তোমার তো এমন কোনো প্রশ্ন দেওয়া হয় না যেটা তুমি হ্যাঁ বা না দিয়ে লিখতে পারবে। ঠিক আছে, তো এবার নিশ্চয়ই এটা বোঝা গেছে যে যেসব প্রশ্নবাচক বাক্যের উত্তর, ঠিক আছে, যেসব প্রশ্নবাচক বাক্যের উত্তর কি আসবে হ্যাঁ বা না আসবে সেসব বাক্যে ব্যবহৃত কি, এই যে কি শব্দটা হ্রস্ব ইকার দিয়ে লেখা হবে। যেমন তুমি কি যাবে, তুমি কি যাবে, তার উত্তর কি আসবে হ্যাঁ যাব বা না যাব না, এরকম, ঠিক না? তাহলে হ্যাঁ বা না আসলে তার উত্তর হবে কি দিয়ে, সেইখানে প্রশ্নের বাক্যে যে প্রশ্নটা থাকবে সেখানে কি শব্দটা হ্রস্ব ইকার দিয়ে লেখা হবে। আবার দেখো সে কি এসেছিল, হ্যাঁ তোমাকে জিজ্ঞেস করা হলো সে কি এসেছিল, তুমি উত্তরে কি বলবে হ্যাঁ এসেছিল বা না আসেনি। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে সে কি, এই যে কি শব্দটা হ্রস্ব ইকার দিয়ে লেখা হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের 5টা ক্লু শেষ হয়ে গেল, যে 5টা নিয়ম আমরা বলেছিলাম সেই 5টা শেষ হয়ে গেল। আমি অপশন হিসেবে একটা বাড়তি তোমাদের জন্য অতিরিক্ত একটা দিয়েছি। হ্যাঁ, একটা অতিরিক্ত দেওয়ার কারণ হলো যদি কারো কোথাও এই 5টার মধ্যে কোনো জটিল বলে মনে হয় সেক্ষেত্রে তোমরা এটি ব্যবহার করতে পারো। তবে যে 6টি তোমাদেরকে লিখতে হবে তা কিন্তু নয়, তোমরা 5টি নিয়ম বললে 5টি নিয়ম লিখলে হবে। ঠিক আছে, তো 6 নম্বর নিয়মটা একটু দেখে আমরা, এটা হচ্ছে অতিরিক্ত তোমাদের জন্য দেওয়া, যাদের এই 5টার মধ্যে কোথাও কোনো সমস্যা মনে হবে সেই ক্ষেত্রে এই 6 নম্বর নিয়মটা তোমরা
5 নম্বর নিয়ম হিসেবে ব্যবহার করতে পারবে। আসো, আলি প্রত্যয় যুক্ত শব্দে হ্রস্ব ইকার হবে। এই আলি মানে হচ্ছে কি, দেখো একটা শব্দের শেষে যদি আলি শব্দটা যুক্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে হ্রস্ব ইকার হবে। যেমন খেয়ালি, বর্ণালী, মিতালি, সোনালী, রূপালী, ঠিক আছে। এই আলি প্রত্যয় যুক্ত যে শব্দটা, সেই ক্ষেত্রে খেয়ালি, বর্ণালী যে হ্রস্ব ইকার দিয়ে লেখা হয়েছে, ঠিক আছে। আর একটু ক্লিয়ার করে দিই, এই ক্ষেত্রে হচ্ছে যদি তোমার নাম হয় সোনালী, রূপালী, ঠিক আছে, সেই ক্ষেত্রে তুমি তোমার নামের বানানটা হ্রস্ব ইকার লিখবে না দীর্ঘ ইকার লিখবে, সেটা সম্পূর্ণ তোমার নিজস্ব ব্যাপার, ঠিক আছে। আবার মনে করো কোনো প্রতিষ্ঠান, ঠিক আছে, কোনো প্রতিষ্ঠান, মনে করো সোনালী ব্যাংক আছে, রূপালী ব্যাংক আছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে দেখবে এদের শব্দের যে বানানটা সেটা দীর্ঘ ইকার দিয়ে লেখা। ব্যক্তি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই আলি প্রত্যয়যুক্ত শব্দে হ্রস্ব ইকার দিবে নাকি দীর্ঘ ইকার দিবে সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব বিষয়। কিন্তু আমরা যখন কোনো বাক্যের ক্ষেত্রে ব্যবহার করতে যাব এই ধরনের শব্দগুলো, যদি মনে করো যে আমি লিখি যে নদী রূপালী ঢেউ দেখতে খুবই সুন্দর লাগে, ঠিক আছে, এই যে রূপালী শব্দটা আমি ব্যবহার করেছি সেখানে আমাকে অবশ্যই হ্রস্ব ইকার দিয়ে লিখতে হবে, ঠিক আছে। বা সোনালী ধানে মাঠ ছেয়ে গেছে, এরকম বলে না যে মাঠে সোনালী ফসল, হ্যাঁ, ঢেউ খেলে যাচ্ছে, এরকম কিছু বাক্য যদি আমি ব্যবহার করি সেক্ষেত্রে সোনালী শব্দের বানানে অবশ্যই হ্রস্ব ইকার দিয়ে লিখতে হবে, ঠিক আছে। তাহলে 6 নম্বর নিয়মটা বোঝা গেল। এই ছিল আমাদের আজকের বিষয়, অতৎসম শব্দে বাংলা বানানের 5টি নিয়ম। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোথাও সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে, এবং পড়াশোনা করবে, বাসায় থাকবে, নিরাপদে থাকবে, কারণ পড়াশোনার নিয়মে চলবে, পরীক্ষার নিয়মে চলবে। এখন তুমি যদি পড়াশোনা না করো তাহলে সবচেয়ে বড় ক্ষতিটা তোমারই হয়ে যাবে, হ্যাঁ। তাই বাসায় থাকবে, নিরাপদে থাকবে, আর প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে করে নিজের পড়াশোনাটা নিজেই চালিয়ে নিয়ে যাবে, ঠিক আছে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।